আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং স্বাগতম জানাচ্ছি ইবিএফ হরর স্টোরি জিনের রাজত্ব পর্ব 22-এ। আমি ফারহান আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন জিনের রাজত্ব। আমি জানি আপনারা অনেকেই প্রতি সপ্তাহে অপেক্ষা করেন বৃহস্পতিবারে কখন জিনের রাজত্ব এপিসোড আসবে। এই জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের সাথে এরকম ঘটনা শেয়ার করতে চান যেটা আসলে সত্যি, তারা অবশ্যই আমাদের সাথে সেটা শেয়ার করতে পারেন। শেয়ার করার মাধ্যম হচ্ছে আমাদের জিমেল, দ্যাট ইজ ebfbhai@gmail.com। এবং যারা এখনও আমাদের জিনের রাজত্ব ফেসবুক গ্রুপে জয়েন হননি, তারা অতি শীঘ্রই জয়েন হয়ে যাবেন, কারণ সেখানে আমাদের শো রিলেটেড সকল ধরনের আপডেট দেওয়া হয়। লিঙ্ক দেওয়া আছে কমেন্টে এবং ডিসক্রিপশনে। তো আমি ফারহান আছি আপনাদের সাথে। বাড়তি কথা না বাড়িয়ে আজকের পর্ব শুরু করছি ছোট্ট একটা গল্প দিয়ে, মানে ছোট্ট একটা ঘটনা দিয়ে। এবং আজকের পর্বে এম সাইদ আহমেদ ভাইয়েরও ঘটনা আছে এবং বেশ ভালো ভালো কয়েকটা ঘটনা আছে। আশা করি আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের পর্বের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম ফারহান ভাই, কেমন আছেন? আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম। আমি আপনাদের সাথে একটি সত্য ঘটনা শেয়ার করতে চাই। অনেক দিন আগের কথা, আমার নানার সাথে যেটা ঘটেছিল। বলে রাখা ভালো, এটি আমার নানার কাছ থেকে শুনেছিলাম। আমার নানার বয়স তখন 20 বছর। তিনি ছিলেন একজন ব্যবসায়ী। একদিন তার বাড়িতে আসতে রাত 2টা বেজে গিয়েছিল, কিন্তু আমার নানি এদিকে তার জন্য অপেক্ষা করতেছিলেন। আমার নানা বাড়িতে আসার সময় রাস্তার একটা দেওয়ালের উপরে কিছু একটা দেখতে পান। তিনি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি? কিন্তু কোনো আওয়াজ নাই। নানা ভাবলেন হয়তো কোনো চোর হবে। নানা বলেন, এখানে কি করো তুমি, আর কে তুমি? আওয়াজ না পেয়ে নানা তাকে ধাক্কা দিলেন, কিন্তু তার হাত তার শরীর স্পর্শ করার আগে উধাও হয়ে গেল। নানা ভয় পেয়ে দৌড়ে বাড়িতে চলে আসলেন। তারপর থেকে আর তার সাথে এমন কিছু ঘটেনি। ধন্যবাদ আমিরুল ইসলাম ভাই। ছোট্ট একটা ঘটনা ছিল, বাট অদ্ভুত ছিল। তার নানা, মানে আমিরুল ইসলামের ভাইয়ের নানা যাচ্ছিলেন, রাস্তা দিয়ে কিছু একটা দেখলেন। সে ভেবেছিলেন এটা একটা চোর হবে, কিন্তু যখন তিনি তাকে ধরতে যান তখন সে উধাও হয়ে যায়। তারপর আর কিছু হয়নি। তো এটা সম্পূর্ণ একটা অদ্ভুত সিচুয়েশন আমরা বলতে পারি, বাট ভালো লাগছে আমার কাছে, তাই আমি শেয়ার করলাম। তো ধন্যবাদ আমিরুল ইসলাম ভাই। চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটা এম সাইদ আহমেদ ভাইয়ের। তো আশা করবো আপনারা মনোযোগ সহকারে এটা শুনবেন। আর ঘটনা শুরু করার আগে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আপনাদের যে আশেপাশের ওয়েদার সেটাকে যদি একটু ভৌতিক করে নেন, তাহলে আশা করবো যে ঘটনার ভিতরে আপনারা একটু ভালোভাবে ঢুকতে পারবেন, মানে এটা ফিল করতে পারবেন আরও বেটার। যেমন দরজা, জানালা বা রুমের লাইটটা অফ করে দেওয়া, এরকম একটা পরিবেশ তৈরি করতে পারলে ঘটনা আরও ভালো করে উপভোগ করতে পারবেন। তো চলে যাচ্ছি এম সাইদ ভাইয়ের ঘটনাতে। আসসালামু আলাইকুম ফারহান ভাই, কেমন আছেন আপনি? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি এম সাইদ আহমেদ, জিনের রাজত্ব পরিবারের একজন নিয়মিত সদস্য। আপনার এবং জিনের রাজত্বের প্রিয় দর্শকদের কি হাবিবুল্লাহ হুজুরের কথা মনে আছে? আমার পাঠানোর প্রথম ঘটনা ছিল সেটি। জিনের রাজত্ব পর্ব 12-তে সেই ঘটনা আপনি শেয়ার করেছিলেন, যেখানে হাবিবুল্লাহ হুজুরের এক অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করা হয়েছিল। সেই পর্বে অনেকে মন্তব্য করেছিলেন হুজুরের আরেকটা ঘটনা চাই। তাই আজকে পর্ব 22-এ আমি নিয়ে এসেছি হাবিবুল্লাহ হুজুরের দ্বিতীয় ঘটনা। ঘটনাটি আজ থেকে প্রায় 20 বছর আগের। তখন হাবিবুল্লাহ হুজুর একজন মসজিদের ইমাম ছিলেন। ওনার এক বন্ধু, যিনি গাজীপুরের এক গ্রামে ইমামতি করতেন, হঠাৎ একদিন খবর পাঠালেন যে জরুরি কাজ আছে, তাকে বাড়িতে যেতে হবে। তার বন্ধু হুজুরকে অনুরোধ করলেন এই সপ্তাহের জুমা নামাজটা যেন সে মসজিদে এসে পড়ায়। ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবারে। হাবিবুল্লাহ হুজুর যেই জায়গায় থাকতেন সেখান থেকে মসজিদের গন্তব্য ছিল অনেকটি দূরে। তবু মানুষের খেদমতের নিয়তে হুজুর ঠিক করলেন বৃহস্পতিবারই রওনা হবেন এবং মসজিদেই রাত কাটাবেন। যেই ভাবা সেই কাজ, হুজুর যাত্রা শুরু করলেন এবং জোহরের সময় মসজিদে পৌঁছে গেলেন। তখন তার বন্ধু মসজিদেই ছিলেন। তিনি হুজুরকে ইমামের থাকার ঘরে চাবি দিয়ে বললেন, এই ঘরেই আপনি থাকবেন, আমি এখনই রওনা দিচ্ছি।
ঘটনা কিন্তু এখান থেকেই শুরু। জানিয়ে রাখা ভালো, ওই সময় মসজিদটি ছিল মাটির তৈরি, এক পুরনো কাঠের দরজার ছোট্ট একটি মসজিদ। দরজার কিছু অংশে ছিল ছিদ্র, আর কাঠগুলো ছিল ঘুণে ধরা, যেন সময়ের ভারে মসজিদটি নুয়ে পড়ে গেছে। একটা অন্যরকম নিস্তব্ধতা ছিল চারপাশে। রাতে এশারের নামাজ শেষ করে হুজুর খাওয়া দাওয়া সেরে বয়ানের জন্য বই নিয়ে পড়তে বসলেন। চোখের পাতায় ঘুম জড়াতে জড়াতে তিনি শুয়ে পড়লেন। নতুন জায়গা, অচেনা পরিবেশ, হুজুরের ঘুমটা ঠিকভাবে হচ্ছিল না। ঠিক এমন সময় একটা অদ্ভুত আওয়াজে হুজুর চমকে উঠলেন। তিনি কান পেতে শুনলেন কোনো কিছুর ঘষাঘষি, যেন কিছু একটা সরে যাচ্ছে, এমন একটা অজানা শব্দ। হুজুর বিছানা থেকে আস্তে করে নামলেন। তাকে যেন অদৃশ্য কেউ ছায়ার মতো ডেকে নিচ্ছে। তিনি ধীরে ধীরে দরজার ছিদ্রের দিকে এগিয়ে গেলেন, আর তারপর যা দেখলেন তা দেখে তার দু চোখ বড় হয়ে গেল। একটা বিশাল আকৃতির মোটা সাপ। না, এটা কোনো সাধারণ সাপ নয়, সেটা মসজিদের দরজার নিচে যে ফাঁকা জায়গাটা ছিল সেই ছোট্ট জায়গা দিয়ে ভিতরে ঢুকেছে। হুজুর থমকে দাঁড়িয়ে ভাবলেন, এত বিশাল মোটা সাপ এত চিপা জায়গায় দিয়ে কিভাবে ঢুকেছে। কৌতূহল তাকে ছাড়ল না। তিনি আস্তে করে রুমের দরজা খুললেন। তার পা মেঝেতে যেন শব্দ না তোলে, সেই চেষ্টা করে মসজিদের দরজার কাছে গিয়ে ছিদ্র দিয়ে উকি দিলেন, এবং তিনি যা দেখলেন তা দেখে তার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। একটা বিশাল মানুষের আকৃতির অবয়ব, পা মাটিতে, আর মাথা ছুঁয়ে আছে মসজিদের টিনের চাল পর্যন্ত। সারা শরীর ঢাকা সাদা কাপড়ে, আর সেই অবয়বটি নামাজ পড়তেছে। হুজুর মুহূর্তে সরে এসে নিজের ঘরের দরজা বন্ধ করে দিলেন। তিনি মনে মনে ভাবলেন, যদি এই সত্তা বুঝে ফেলে আমি তাকে দেখে ফেলেছি, যদি তার ইবাদতে বাধা পড়ে, তাহলে তো সে আমার অনেক বড় ক্ষতি করে ফেলবে। ভয়ে আতঙ্কে তাকওয়ার আশ্রয়ে হুজুর কোনোরকম রাতটা পার করে দিলেন। পরের দিন জুমার নামাজ পড়িয়ে বিকেলে তার বন্ধু ফিরে এলেন। বন্ধু এসে সরাসরি জিজ্ঞাসা করলেন, তুমি কি রাতে কিছু দেখেছিলা? হুজুর একটু রাগান্বিত কণ্ঠে উত্তর দিলেন, তুমি আগে আমাকে এই বিষয়টা কেন বললে না? তার বন্ধু মাথা নিচু করে বললেন, ভুলে গিয়েছিলাম ভাই, আর তখন তো মোবাইল ফোনের তেমন চল ছিল না, তাই ফোনেও বলা হয়নি। তারপর সে বলল, এই জিনটা প্রতিদিনই ঠিক ওই সময়ে আসে, একা একা ইবাদত করে এবং চলে যায়। কেউ তাকে বিরক্ত না করলে সে কারো কোনো ক্ষতি করে না। ফারহান ভাই, এই ছিল হাবিবুল্লাহ হুজুরের দ্বিতীয় ঘটনা। আশা করি আপনার এবং দর্শকদের ভালো লাগবে। এই ছিল ঘটনা। তো প্রিয় দর্শক, এই ছিল এম সাইদ আহমেদ ভাইয়ের অসাধারণ একটি ঘটনা, যেটা হচ্ছে হাবিবুল্লাহ হুজুরের। আমিও পার্সোনালি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে এম সাইদ ভাই কবে হাবিবুল্লাহ হুজুরের আরেকটি ঘটনা পাঠাবেন। পর্ব 12তে তার ফ্যামিলি মানে হাবিবুল্লাহ হুজুরের পরিবার রিলেটেড একটা অনেক বড় ঘটনা শেয়ার করেছিলেন, এবং সেটাই কিন্তু এম সাইদ আহমেদ ভাইয়ের প্রথম ঘটনা ছিল। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এম সাইদ আহমেদ ভাই। আশা করি আপনার থেকে আরও আমরা ভালো ভালো ঘটনা পাবো এবং হাবিবুল্লাহ হুজুরের আরও ঘটনা পাবো। তো এখনও যারা আমাদের জিনের রাজত্ব ফেসবুক গ্রুপে জয়েন হননি, অতি শীঘ্রই জয়েন হয়ে যাবেন আমাদের শো রিলেটেড আপডেট পাওয়ার জন্য, এবং আপনারাও চাইলে পোস্ট করতে পারবেন সেখানে। তো চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আমি রাশফি, জিনের রাজত্ব গ্রুপের নিয়মিত একজন সদস্য। আমি আগেও 3 পর্বে একটা গল্প পাঠিয়েছিলাম। আজ বলবো আমার দাদার জীবনের এমন এক ভয়ানক ঘটনা, যেটা শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যাবে। ঘটনাটা এক গরমের দিনের। আমার দাদা ভাই এক বিয়ের দাওয়াতে গিয়েছিলেন। প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে সে যখন বাড়ি ফিরে আসে, তখন হঠাৎ দেখতে পায় তার শালা তাকে ডাকছে। দাদা ভাই তখন বাইরে বের হয়, দেখে তার শালা দাঁড়িয়ে আছে এবং তাকে বলছে, দুলা ভাই অনেক গরম, চলেন আমাদের বাড়িতে একটু আরাম করে আসি। দাদা ভাইও ভাবলো, যা গরম পড়ছে একটু গিয়ে বসা যাক। সে তার শালার সঙ্গে রওনা দিল। স্বাভাবিকভাবে তার শালার বাড়ি যেতে সময় লাগে মাত্র 5 মিনিট, কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেলেও তারা পৌঁছাতে পারছে না। দাদা ভাইয়ের মনটা তখন কেমন যেন করে উঠল। সে একটু ভালো করে তাকিয়ে দেখে তার শালার পা দুটো উল্টো,
আর অদ্ভুতভাবে সে সবসময় তখন দাদা ভাইয়ের আগে আগে হাঁটছে। আস্তে আস্তে চারপাশের পরিবেশও বদলে যেতে লাগলো। সন্ধ্যার আলো নেমে এলো কোথা থেকে যেন, একটা ঠান্ডা হাওয়া বইছে। মনে হচ্ছে কিছু একটা ঠিক হচ্ছে না। এবার দাদাভাই খেয়াল করে তার শালা তাকে নিয়ে যাচ্ছে কবরস্থানের দিকে। আর তখনই তার শালা বলে উঠল, চলেন দুলাভাই, আমাদের বাড়ি তো আর বেশি দূরে না। হঠাৎ দাদাভাই পকেট থেকে ম্যাচ লাইট বের করে আগুন জ্বালায়। আর সেই মুহূর্তেই ঘটে যায় ভয়ঙ্কর এক কাণ্ড। তার শালার রূপ ধারণ করা যেই জিনটি তার সাথে ছিল সে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, কিন্তু যাওয়ার আগে এক ভয়ঙ্কর ধাক্কা দিয়ে দাদাভাইকে ফেলে দেয়। দাদাভাই তখনই অজ্ঞান হয়ে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়, আর তার বুকের উপর দেখা যায় এক বিশাল জিনের হাতের ছাপ। সবাই জানতে চায় জিনটা কোন দিকে গিয়েছিল। দাদাভাই বলে কবরস্থানের পাশের পুকুরের দিকে। পরের দিন একজন নামকরা কবিরাজ ডাকা হয়। তার কাছ থেকে জানা যায় ভয়ঙ্কর এক তথ্য। দাদাভাই যেই দিন বিয়ে থেকে ফিরতে ফিরতে পথিমধ্যে একটি অভিশপ্ত বটগাছের নিচ দিয়ে এসেছিল, সেই গাছের নিচে এক জিনকে নিয়মিত ভোগ দেওয়া হতো। কিন্তু দাদাভাই সেই বিষয়টা না জেনেই সেই ভোগের উপর পা দিয়ে ফেলেছিল। এই অপমান সহ্য করতে না পেরে সেই জিন তাকে শাস্তি দিতে এসেছিল। কবিরাজ আরও বলেন তাকে আবার ভোগ দিতে হবে, না হলে এই জিন আরও বড় ক্ষতি করতে পারে। পরের দিন কলাপাতার উপর রাখা হয় 3টি জীবন্ত মুরগি আর 1 কেজি মিষ্টি। দাদাভাইকে বলা হয় একটু দূরে লুকিয়ে থাকতে আর দেখতে যে কি ঘটে। দাদাভাই একটা ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে দেখে চারদিকের বাতাস থমথমে। হঠাৎ শুকনো পাতা আকাশে উড়তে শুরু করে। মনে হয় অদৃশ্য কারো পায়ের আওয়াজ, দৌড়াদৌড়ি করছে চারপাশে। মাত্র কয়েক সেকেন্ডেই সব মিষ্টিও উধাও হয়ে যায়। আর মুরগিগুলো, সেগুলোর শুধু পশম ছাড়া আর কিছুই সেখানে থাকে না। কবিরাজ বলেন ভোগ না দিলে আজ রাতেই দাদাভাইকে ছিঁড়ে খেয়ে ফেলতো সেই জিন। কিন্তু ভয় এখানে শেষ নয়। দাদাভাইয়ের বুকের হাতের ছাপের দাগ, যত ওষুধ দেওয়া হয়েছিল কোনোটাই কোনো কাজ করছিল না। সেই দাগ রয়ে যায় মৃত্যুর আগ পর্যন্ত। আর সেই মৃত্যু তা তো হয়েছিল এক রহস্যময়ভাবে। সেই দিন রাতে দাদাভাই ঘুমাতে যায় নিজের ঘরে, কিন্তু সকালে লাশ পাওয়া যায় সেই অভিশপ্ত বটগাছের ডালে ঝুলন্ত অবস্থায়। তারপর আমার বাবা সেই গাছ কেটে ফেলেন, তবুও সেই জিন আমাদের বাড়ি ছাড়ে না। পরে এক কবিরাজ এসে তাকে বোতলের মধ্যে বন্দি করে, তারপর কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে ফেলে। আর আমি নিজ চোখে সেটা দেখেছি। সে ছিল অনেক লম্বা, মোটা হাত, বিশাল তার মাথা, কিন্তু মুখ নেই, কেবল ভয়ঙ্কর ছায়ামূর্তি। পুড়িয়ে দেওয়ার পর তার ছাইগুলো আবার বোতলে ভরে একটি জীবন্ত গরুর রক্তের ভেজানো কাপড়ে মুড়িয়ে সেই ছাইসহ ডালপালা মাটিতে পুঁতে ফেলা হয়। কবিরাজ বলেন এখন সে আর নেই, ধ্বংস হয়ে গিয়েছে চিরতরে। এই ঘটনাটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং একেবারে সত্যি। আমার নিজের সাথেও কিছু ভয়ঙ্কর জিনিস ঘটেছে। আপনি চাইলে আমি পরবর্তী গল্প পাঠাবো ইনশাল্লাহ। ধন্যবাদ রাশফি ভাই। পার্সোনালি যদি আমি বলি তাহলে ঘটনাটা অসম্ভব রকমের ভয়ঙ্কর ছিল। আমি যখন প্রতিটা লাইন পড়ছিলাম তখন আমি নিজের মধ্যে একটা ভয় অনুভব করি যে এরপরে কি হতে পারে, মানে বিষয়টা জানি কেমন অদ্ভুত। খুবই ভালো লেগেছে এবং দর্শকদের কাছে এম সাইদ আহমেদ ভাইয়ের ঘটনা এবং রাশফি ভাইয়ের ঘটনা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন এবং এটাও জানাবেন তারা কি আরও ঘটনা পাঠাবে কিনা। তো ধন্যবাদ রাশফি ভাই, আশা করব আপনি পরবর্তী সময় আর ঘটনা পাঠাবেন। তো চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আমার নাম তামিম আল মাহমুদ, আমি লক্ষ্মীপুর জেলায় থাকি। আজ আমি বলবো আমার দাদুর বাড়িতে আমার এক বোনের জীবনে ঘটে যাওয়া এক সত্যিকারের ভয়ঙ্কর ঘটনা। ওদের বাড়িটা ছিল একটু নির্জন জায়গায়, একপাশে ঘন জঙ্গল, তারপর বিশাল একটা পুকুর পার হলে একটা বাঁক আসে, যেটাকে সবাই গাজীবাড়ির মোড় বলে চিনে। ঘটনাটি সেই গাজীবাড়ির মোড়কে ঘিরেই। তো সেদিনের কথা,
ওদের বাড়ি থেকে বাজারে যাওয়ার জন্য রিক্সা ডাকা দরকার হয়েছিল, তাই আমার ওই বোনকে রিক্সার জন্য গাজীবাড়ির মোড় পর্যন্ত যেতে পাঠানো হয়েছিল। বলার মতো বিষয় হচ্ছে এটাই যে এই বোনটির বাবার দাদা একসময় একজন নামকরা কবিরাজ ছিলেন। ভূত অথবা জিন তাড়ানোর জন্য বেশ পরিচিত ছিলেন চারিদিকে, কিন্তু তিনি আত্মহত্যা করেন ঠিক সেই জঙ্গলের পথে বাঁশঝাড়ের ভেতর একটা বিশাল গাছের ডালে গলায় ফাঁস দিয়ে নিজেই নিজের জীবন শেষ করে দেন। এবার আসি মূল ঘটনায়। সেই বোনটি সুস্থভাবে বাসা থেকে বেরিয়ে যায়, কিন্তু ফিরে আসার পর থেকেই সে আচরণ করতে শুরু করে সম্পূর্ণ অস্বাভাবিকভাবে। তার কণ্ঠস্বর হয়ে যায় কেমন যেন খসখসে, ভিন্ন রকম এক কণ্ঠস্বর। তার বাবা, যিনি তখন প্রবাস থেকে বাড়িতে এসেছিলেন, মেয়ের এই অবস্থা দেখে ভয় পেয়ে যান। তিনি কিছু একটা বুঝতে পেরে যান, এটা কোনো সাধারণ অসুস্থতা নয়, কোনো এক অদৃশ্য শক্তি মেয়ের উপর ভর করেছে। কবিরাজ দাদার নাতি হিসেবে তিনি কিছু দোয়া কালাম জানতেন। তিনি তা পড়ে মেয়ের দিকে এগিয়ে যান এবং তারপর যা ঘটেছিল তা ছিল চোখ কপালে তোলার মতো এক ঘটনা। মাত্র 15-16 বছরের সেই বোন হঠাৎ এক হাতে নিজের বাবাকে তুলে ফেলে শূন্যে। মনে রাখতে হবে, তার বাবার ওজন ছিল প্রায় 80 থেকে 90 কেজি। এটা কোনো সাধারণ মানুষের পক্ষে কোনোভাবে সম্ভবই না। আর মেয়েটি তখন কিশোরী মাত্র। তার বাবা মা তখন প্রাণপণ চেষ্টা করে তাকে নিয়ে যান চাঁদপুরের এক বিখ্যাত কবিরাজের কাছে। কবিরাজ সাহেব তাকে দেখে হতবাক হয়ে যান। তিনি স্পষ্ট বলেন, এই মেয়ের শরীরে খুব শক্তিশালী জিন ভর করেছে। তিনি জিনটির নামও বলেন, যদিও দুঃখজনকভাবে আমি তা মনে রাখতে পারিনি। এরপর কবিরাজ মেয়েটির হাতের আঙ্গুল চিপে ধরেন আর সঙ্গে সঙ্গে জিনটি সামনে চলে আসে। তখন এক গা ছমছমে পরিবেশ। কবিরাজ প্রশ্ন করেন, তুই এই মেয়ের শরীরে কেন ভর করেছিস? জিনটি ভয়ানক গলায় জবাব দেয়, এই মেয়েটি আমাদের এলাকা পার হয়েছে। আমরা থাকি সেই বাঁশঝাড় গাছে। ও আমাদের জায়গায় পা রেখেছে, আমাদের ব্যাঘাত ঘটিয়েছে। তারপর কবিরাজ জানতে চান, তাহলে এখন তোদের মুক্তি দিতে হলে কি করতে হবে? জিনটি উত্তর দেয়, আমাদের একটি আস্ত খাসি, 5 কেজি মিষ্টি এবং নানা রকম ফল লাগবে। মেয়েটির বাবা এই দাবি পূরণ করেন। সেই সব খাবার যখন দেওয়া হয় তখন জিনটি তার শরীরে ভর করে আর একে একে সব খাবার খেয়ে ফেলে। এই ঘটনার পর জিনটি চলে যায়, কিন্তু তার প্রভাব রয়ে যায় মেয়েটির শরীরে। এই ঘটনার পরে অনেক দিন ধরে ওই বোনের শরীর ভেঙে পড়ে, মানসিক অবস্থা দুর্বল হয়ে যায়। এটি আমার পরিবারের সবার সামনে ঘটে যাওয়া সত্যি একটি ঘটনা। আরও একটি ঘটনা আছে আমার এই বোনকে নিয়ে, আপনি চাইলে সেটিও পাঠাতে পারি। আসসালামু আলাইকুম, তামিম আল মাহমুদ। এই ছিল তামিম আল মাহমুদ ভাইয়ের পাঠানো খুব ভালো একটি ঘটনা। অদ্ভুত, মানে রহস্যময়। জাস্ট একবার চিন্তা করেন, কিশোরী বয়সে একজন মেয়ে 90-80 কেজির একজন মানুষকে এক হাতে তুলে ফেললো। তাহলে চিন্তা করেন তার ভিতরে কত শক্তিশালী একটা জিনিস ছিল বা এন্টিটি ছিল। এমন কিছু আমাদের সামনে ঘটলে আমরা হয়তো মানে প্রশ্ন করার মতো কোনো সেন্সই থাকবে না। তো আমরা দোয়া করব তার বোন, যার শরীরে জিনটি ভর করেছিল, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর তার সাথে যেন এমন কিছু না ঘটে। কারণ এইসব জিনের পাল্লায় যারা পড়েছে তারা জানে যে এই জিনিসটা কেমন। আমরা যারা বিশ্বাস করি না তারা এগুলো আন্দাজ করতে পারবো না। তো যাই হোক, ভালো লেগেছে, ধন্যবাদ আল মাহমুদ ভাই। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। তবে পরবর্তী ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে রাখেন এবং আপনাদের ফ্যামিলি, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন, যারা এরকম সত্যি ঘটনা পছন্দ করে, ভৌতিক সত্যি ঘটনা। আমরা কিন্তু কোনো ফেক ঘটনা শেয়ার করি না এবং আমরা ঘটনা সিলেকশনের ব্যাপারে খুবই খেয়াল রাখি। এবং যারা ঘটনা শেয়ার করতে চান তারা আমাদের জিমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, দ্যাট ইজ evfbhai@gmail.com, যেটা ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং যারা এখনও জিনের রাজত্ব ফেসবুক গ্রুপে জয়েন হন নাই তারা অতি শীঘ্রই জয়েন হয়ে যাবেন। তো আমি আছি ফারহান আপনাদের সাথে, আপনারা দেখছেন জিনের রাজত্ব পর্ব 22। চলে যাচ্ছি পর্ব 22-এর পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম ফারহান ভাই, আমি ইয়াসমিন আক্তার। আমার বাসা ঢাকা। আমি জিনের রাজত্ব পরিবারের একজন নিয়মিত সদস্য। আজ আমি শেয়ার করতে চাই আমার জীবনের এক ভয়ঙ্কর ও বাস্তব অভিজ্ঞতা। ঘটনাটা 2016 সালের। তখন আমি মাত্র 10 বছর বয়সী, পড়তাম পঞ্চম শ্রেণীতে। ভালো ছাত্রী ছিলাম। সামনে বার্ষিক পরীক্ষা। আমাদের গ্রামে তখন একজন অসাধারণ শিক্ষক ছিলেন। তিনি নির্দিষ্ট সময় রাত 8টা থেকে আমাদের পড়াতে আসতেন। সেদিন শীতের রাত ছিল। পড়া শেষ হতে রাত 11টা বেজে যায়। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে, আমাদের সেই স্যারের বাড়ি ছিল ঘন জঙ্গল পেরিয়ে, আর তার পাশেই ছিল এক গভীর খাল। জঙ্গলের পাশে সারি সারি তাল গাছ আর খেজুর গাছ। জায়গাটা যেন এক অদ্ভুত নীরবতায় মোড়ানো। সেদিন রাতে আমরা 8 থেকে 10 জন মিলে সেই পথ দিয়ে ফিরছিলাম। হঠাৎ সবাই থমকে দাঁড়ায়। চোখ চলে যায় একটা খেজুর গাছের উপর। আর সেখানেই আমরা দেখি গাছের সামনে লম্বা এক কালো অবয়ব দাঁড়িয়ে আছে। গা ছমছমে কালো শরীর আর জ্বলন্ত লাল চোখ, যেন শয়তানের চেয়েও ভয়ঙ্কর। আমি প্রথমে কিছু বুঝতে পারিনি, কিন্তু যখন বুঝি তখন কোনো কিছু না ভেবেই জোরে দৌড় দিয়ে সরাসরি নানা বাড়িতে গিয়ে উঠি। কিন্তু আমরা যে 8-10 জন ছিলাম, তখন আর কেউ কারো খোঁজ নেওয়া হয়নি। সবাই ছুটে পালিয়ে গিয়েছিল। এরপর শুরু হয় অদ্ভুত সব ঘটনা। দুপুরে বিকেলে আমি হয়ে যাই একেবারে চুপচাপ। আম গাছের নিচে বসে থাকি একা একা, কারো সঙ্গে কথা বলি না। দিন দিন আমার শরীর ভেঙে পড়ে, আর শরীরে দেখা যায় ভয়ানক সব দাগ, যেগুলোর কোনো ব্যাখ্যা নেই। এরকম অবস্থায় আমার বাবা ঢাকা থেকে এসে একজন অভিজ্ঞ সম্পন্ন কবিরাজের সঙ্গে যোগাযোগ করেন। 2 দিন 2 রাত ধরে চলতে থাকে তাবিজ, পানি পড়া, দোয়া কালাম। অবশেষে সেই জিন আমার শরীর থেকে বের হয়ে যায়। কবিরাজ বলেন, তোমার উপর জিনটির খারাপ নজর লেগেছিল। আমাকে একটি তাবিজ এবং পানি পড়া দিয়ে পাঠিয়ে দেন। এরপর আমি সুস্থ হই এবং ঢাকায় চলে আসি। কিন্তু ভয় এখানে শেষ নয়। 2023 সালের জানুয়ারি মাসে আমি ফরিদপুরের আমাদের আত্মীয়র বাসায় বেড়াতে যাই। বাড়িটা ছিল একটু পুরনো এবং গা ছমছমে। পরে জানতে পারি সেই বাড়ির পাশে ছিল একটি বিশাল পুরনো বট গাছ, আর তার পাশেই একটি পরিত্যক্ত স্কুল ঘর, যেটা ছিল জিনদের একটি আস্তানা। সেদিন রাতেই ঘটনাটা ঘটে আমার সাথে। নতুন জায়গা, ঘুম আসছিল না। রাত তখন 3টা বাজে। আমি সেই পুরনো স্কুল ঘরের দরজা খুলে ফেলি, শুধু সেই স্কুলের দোলনায় বসে থাকার জন্য। সেই ঘরে ছিল 2টি পুরনো দোলনা। আমি বেশ কিছুক্ষণ বসে থাকি, তারপর ঘরটা বন্ধ করে বের হয়ে যাই। এরপর আমি সেই বটগাছের আশেপাশে ঘোরাফেরা করি। বলার মতো বিষয় হলো এটি, তখন আমার চুল ছিল খোলা এবং আমার চুল ছিল খুবই লম্বা। কিছুক্ষণ পরে ঠান্ডা এক প্রভাব শরীরে বয়ে যায়। মনে হয় কেউ আমার খুব কাছ দিয়ে চলে গেল। আমি আর দেরি না করে সোজা ঘরে চলে যাই। সেই দিন কিছু না ঘটলেও ঢাকায় যখন ফিরে এসে শুরু হয় আমার দ্বিতীয় ভয়ের অধ্যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি শরীরে অদ্ভুত দাগ, যন্ত্রণা করছে এবং দুর্বলতা। খাওয়া দাওয়ার কোনো রুচি ছিল না। আম্মু জানতে চান বেড়াতে গিয়ে কি ঘটেছিল। আমি তারপর সব কিছু খুলে বলি। 1 সপ্তাহ পর আম্মু আমাকে কুমিল্লার এক কবিরাজের কাছে নিয়ে যান। তিনি বলেন, তুমি জিনদের আস্তানার সামনে চুল খুলে ঘোরাফেরা করেছিলে। একটা জিন তোমাকে পছন্দ করে ফেলে আর তোমার ওপর ভর করে ফেলে। আমার আত্মীয়রা জানতেও চায়নি। আমাদের কাছে সেই ভয়ঙ্কর জায়গার কথা গোপন রেখেছিল। কবিরাজের সাহায্যে সেই জিন আমার শরীর থেকে বের করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি, সুস্থ আছি। এবং একটা অদ্ভুত সত্য হলো, আমাদের পরিবারে জিনের আসর যেন বংশগত ব্যাপার। আমার আম্মু, বড় খালা ও বড় আপুর সাথেও জিনের ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ফারহান ভাই, যদি আপনি আমার ঘটনা পছন্দ করেন, তাহলে আমি আমার খালার জীবনের ভয়ানক ঘটনা শেয়ার করব ইনশাল্লাহ। আমি আপনার অনেক বড় একজন ভক্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইয়াসমিন আক্তার আপু আপনার ঘটনা পাঠানোর জন্য। আপনার ঘটনাটি বেশ বলতে পারি যে
অদ্ভুত রকমের একটা ভালো লাগা বলে না, ওই রকম আর কি। লাস্টে যে কথাটা বললেন যে বংশগত ব্যাপার হয়ে গেছে, যে জিনের আছর পড়া, এটা আসলে আমি এখন যেটা বুঝতেছি যে এই জিনিসটা আপনাদের পিছু ছাড়ছে আবার ছাড়ছে না। কিন্তু এই জিনিসটা নিয়ে আপনারা যে সাফারটা করতেছেন এটা মোটেও ভালো কিছু না। তো আমরা দোয়া করব যেন আপনাদের পরিবার থেকে এই জিনিসটা সরে যায়, যেন আপনার সাথে বা আপনার পরিবারের কারোর সাথে এইসব না ঘটে। তো ধন্যবাদ আপু ঘটনা শেয়ার করার জন্য, এবং আশা করব আপনি এই রিলেটেড আরও ঘটনা পাঠাবেন। তো চলে যাচ্ছে আজকের পর্বের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফারহান ভাই, কেমন আছেন আপনি? আমি মোহাম্মদ নাহিদ হাসান, বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলা, বর্তমানে থাকি সাভার আশুলিয়ায়। আমি জিনের রাজত্ব পরিবারের একজন নিয়মিত সদস্য। আজ আমি শেয়ার করতে যাচ্ছি একটি সত্য ঘটনা যা ঘটেছে আমার নিজের জীবনে। সময়টা 2015 সাল। আমি তখন রাজশাহী শহরে একটি সুনামধন্য মাদ্রাসায় পড়তাম, থাকতাম আবাসিকে। একদিন রাত 11টার দিকে আমি আর আমার 2 বন্ধু ঠিক করলাম মসজিদের ছাদে বসে আড্ডা দিব। তো বলে রাখা ভালো, তখন মাদ্রাসার নির্মাণ কাজ চলছিল। মাদ্রাসার ছাদ ছিল 1 তলা, আর সেখান থেকে মসজিদের কার্নিশ ঘেঁষে উঠা যেত 2 তলা মসজিদের ছাদে। আমরা ওইভাবে ছাদে উঠলাম। কিছুক্ষণ আড্ডা চলল। মসজিদের পাশে ছিল একটা পুরাতন আম গাছ, আর তার এক পাশে ছিল একটা রহস্যময় কবর। 10 ফুট লম্বা সেই কবরটি নিয়ে অনেক গল্প শোনা যায়। লোকমুখে জানা যায় যে মসজিদ নির্মাণের সময় মাটির নিচে পাওয়া গিয়েছিল বিশাল এক মানুষের কঙ্কাল। তারপর সেই কঙ্কালকে কবরস্থ করা হয় মসজিদের পাশে। কিন্তু সবচেয়ে অদ্ভুত যেই ব্যাপার, সেই ব্যাপারটি হলো কবর দেওয়ার কিছুদিন পর ঠিক কবরের মাঝখানে জন্ম নেয় একটা অদ্ভুত গাছ। এই গাছের নাম আজও কেউ জানে না। আমি আবার রাজশাহীতে গেলে ইনশাল্লাহ গাছটির ছবি তুলে জিনের রাজত্ব গ্রুপে শেয়ার করব। তো ঘটনায় আসা যাক। তখন ছিল আমের মৌসুম। আমরা ঠিক করলাম আমরা আম খাবো। আম গাছের কাছে যেতেই আমার এক বন্ধুর চোখ গেল সেই অদ্ভুত গাছের দিকে। সে আমাদের ইশারা করে দেখালো। আমরা তাকিয়ে দেখি গাছের মাঝখানে চেরা একটা জায়গা, আর সেই চেরার ভিতরে বসে আছে একটা ধবধবে সাদা ছোট বিড়াল। হঠাৎ আমরা দেখি ওই বিড়ালটা সেই চেরা অংশ দিয়ে গাছের ভিতর ঢুকে গেল, আর বের হয়ে এলো একটা বিশাল বিড়াল রূপে। এই দৃশ্য দেখে আমরা আতঙ্কে ভীষণ ভয় পেয়ে গেলাম। তখন আমরা আমের চিন্তা বাদ দিয়ে তড়িঘড়ি করে নিচে নেমে চলে আসলাম এবং তারপর শুয়ে পড়লাম। কিছুদিন পর দিনের বেলায় প্রচণ্ড গরম, মাদ্রাসার রুমে থাকা যাচ্ছিল না। মসজিদের ভিতর ফ্যান আর এসি ছিল, তাই আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম আজকে মসজিদেই ঘুমাবো। হুজুরের অনুমতি নিয়ে আমরা মসজিদে গিয়ে ঘুমিয়ে পড়লাম। রাত তখন গভীর। আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলেই যা দেখলাম সেটা ছিল খুবই ভয়ঙ্কর। আমি দেখি সেই সাদা বিড়ালটা মসজিদের ভিতরে এসে আমাদের পাশে দাঁড়িয়ে আছে। আমি তড়িঘড়ি করে বন্ধুদের ডেকে তুলি। সবাই মিলে লাঠি নিয়ে বিড়ালটাকে তাড়াতে থাকি। অনেক কষ্টে তাড়িয়ে মসজিদের মেন গেট পর্যন্ত নিয়ে আসি। গেটটা ছিল কেচি গেট। আমরা স্পষ্ট দেখলাম বিড়ালটা সেই কেচি গেটের ছোট ছোট ফাঁক দিয়ে ঠিকই বের হয়ে দৌড় দিল। কিন্তু অবাক করা ব্যাপার হলো এই ফাঁকা এতটাই ছোট ছিল যে একটা মুরগির বাচ্চাও ঠিকমতো পার হতে পারত না। সেখানে এত বড় বিড়ালটা কিভাবে বেরিয়ে গেল? সেদিন আমরা সবাই বুঝে গিয়েছিলাম এটা কোনো সাধারণ বিড়াল না। পরের দিন হুজুরকে সব বললে তিনি বলেন, তোমরা যা দেখেছো সেটা কোনো বিড়াল না, ওটা একটা জিন ছিল। তাকে এভাবে তাড়ানো উচিত হয়নি তোমাদের। আগামীতে যদি আবার দেখো তাহলে দোয়া পড়ে এড়িয়ে যেও। তো আরেকদিন রাত প্রায় 2টা বাজে। আমার আর এক বন্ধুর ঘুম আসছিল না। আমি আমার বন্ধুকে বললাম, চলো বাইরে গিয়ে বসি। আমরা 2 জন বাইরে গিয়ে চুপচাপ বসে গল্প করছিলাম। হঠাৎ আমাদের চোখ গেল অজুখানার দিকে। আমরা দেখি সেখানে দাঁড়িয়ে আছে একটা অনেক লম্বা মানুষ, সাদা জুব্বা আর পাগড়ি পরা। আমরা ভাবলাম নতুন কেউ এসেছে মনে হয়। আমার বন্ধু কাছে গিয়ে বলল, আঙ্কেল টয়লেটে যাবেন নাকি?
আচ্ছা, টয়লেটটা ওই দিকে, আপনি চাইলে যেতে পারেন। এবং আরও বলল, আঙ্কেল কোনো সাহায্য লাগবে আপনার? লোকটি কিছু একটা বলেছিল, কিন্তু আমরা এরপর রুমে চলে আসি। রুমে ঢোকার পর আমরা দুইজন হঠাৎ থমকে যাই। মনে হতে লাগলো আমাদের হুশ ফিরল এখন। কিরে ভাই, মাদ্রাসার গেট তো এশারের পরেই বন্ধ করে দেওয়া হয়, তাহলে ওই লোক এত রাতে কিভাবে ভিতরে ঢুকলো? আর সবচেয়ে ভয়ানক বিষয় হলো, লোকটি আমাদের কি বলেছিল সেটা কিন্তু আমাদের কারোরই মনে নাই, এমনকি তার চেহারাটাও আমরা মনে করতে পারছিলাম না। পরের দিন হুজুরকে সব জানালে হুজুর বললেন ওইটাও একটা জিন ছিল, তাকে মাঝে মাঝে দেখা যায়, ভয় পেও না, ইনশাল্লাহ সে কোনো ক্ষতি করবে না। এই ছিল আমার নিজের দেখা সত্যি ঘটনা। এই ঘটনাটি বিশ্বাস করা বা না করা এটা সম্পূর্ণই যারা শুনছেন তাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে আরও কিছু ঘটনা আছে, আগামী পর্বে ইনশাল্লাহ পাঠাবো। ধন্যবাদ মেহেদী হাসান ভাই। প্রথমত, বিশ্বাস করা বা না করা এটা আসলে যার যার নিজস্ব ব্যাপার, এখানে কেউ কোনো জোর জবরদস্তি করার কোনো বিষয় না। অনেকে হয়তো ভালো লাগার জন্য শুনছেন, অনেকে বিশ্বাস করে হয়তো শুনছেন, অনেকে হয়তো এমনিই শুনছেন, তো এটা যার যার বিষয়। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেহেদী হাসান ভাই, জিন রিলেটেড, মাদ্রাসা রিলেটেড এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আমার ভালো লাগে এরকম ঘটনা আসলে, সত্যি বলতে, কারণ আমি নিজেও মাদ্রাসায় পড়েছিলাম, তো সো এই ঘটনাগুলো আমার সাথে খুবই রিলেটেবল একটি বিষয়। তো ধন্যবাদ ভাই, আশা করব আপনি আগামী তো আমাদেরকে ঘটনা পাঠাবেন। পরবর্তী ঘটনা যাওয়ার আগে মেহেদী হাসান ভাই বলেছিল ওই কবরের মাঝখানে যে অদ্ভুত গাছটা, যেটার নাম কেউ জানে না, সেটির ছবি আমাদের জিনের রাজত্ব ফেসবুক গ্রুপে আপলোড করা হবে। তা আমি এই জন্য বারবার বলছি আপনারা সেখানে জয়েন হয়ে যান, কারণ সেখানে আমরা এরকম আপডেট দিয়ে থাকি। তো আশা করব আপনারা সেখানে জয়েন হবেন। তো চলে যাচ্ছি আজকের পর্বের শেষ ঘটনায়। আসসালামু আলাইকুম, আমি সাদ, আমার বাসা যশোর। ঘটনাটি ঘটেছিল আমার আম্মুর সাথে। তখন আমার আম্মু ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়তো। সাল ছিল 2009 সাল। আমার আম্মুর সাথে আমার আব্বুর একজন মাদ্রাসার বান্ধবী পড়তো। একদিন আমার আম্মুর অর্থনীতি ক্লাসের জন্য রেডি হচ্ছিল। আমার আম্মুর সাথে একজন নতুন ছেলে পড়তো, তার নাম ছিল মাহমুদুল। সেই ইতিহাস বিভাগে পড়তো। সেদিন সবাই অর্থনীতি ক্লাসের জন্য প্রস্তুত হচ্ছিল। ওই ক্লাস থেকে আমার আম্মু ও আমার আম্মুর একজন বান্ধবী বের হয়ে যাচ্ছিল, আর ওই ছেলেটি ক্লাসের ভিতরে ছিল। আমার আম্মু জানালা দিয়ে দেখে ছেলেটি তার নিজ বেঞ্চ থেকে হাত বাড়িয়ে স্যারের টেবিল থেকে বই নিচ্ছে। এই দৃশ্যটি দেখে আমার আম্মু ও আমার আম্মুর বান্ধবী জোরে চিৎকার করে ওঠে। এরপর আমার আম্মু এবং আম্মুর বান্ধবী সোজা প্রধান শিক্ষকের কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে রাখা ভালো, সেটি একটি মাদ্রাসা ছিল। শিক্ষকরা আমার আম্মুর কথা বিশ্বাস করতে চাচ্ছিল না। অনেকক্ষণ পর একজন শিক্ষক বিশ্বাস করে এবং ওই ছেলেটিকে ডেকে পাঠায়। ছেলেটি আসলে একজন তাকে প্রশ্ন করে, তুমি কি আসলে মানুষ নাকি জিন জাতি? ছেলেটি বলল, আমি জিন জাতি। স্যাররা তাকে অনুরোধ করলো যে মাহমুদুল, তুমি ফিরে যাও, তোমার দেশে তুমি ফিরে যাও। ছেলেটি বলল, স্যার, আমি শিক্ষা গ্রহণ করতে চাই, আপনাদের মাঝে বড় হতে চাই, আমি কাউকে কোনোদিন ক্ষতি করব না। কিন্তু স্যাররা সবার কথা ভেবে তাকে অনেক রিকোয়েস্ট করে চলে যাওয়ার জন্য। এতবার রিকোয়েস্ট করার কারণে ছেলেটি চলে যায়, পরে আর কখনো ফিরে আসেনি। কিন্তু হঠাৎ একদিন আমার আম্মু যখন অনার্সে পড়ে তখন একদিন দেখা হয়। পরে সবার খোঁজ খবর নিয়ে সে চলে যায়, আর কখনো ফিরে আসেনি। তো এই ছিল সাদ ভাইয়ের ঘটনা, তার আম্মুর সাথে ঘটে যাওয়া ঘটনা। মানে এখন যদি আমি ঘটনার ব্যাপার বলি তাহলে এটা অবিশ্বাস করার মতো কিছু না, কারণ বিভিন্ন মাদ্রাসায় মানুষ জাতির সাথে জিন জাতিরও কিন্তু পড়াশোনা করে, কিন্তু সেটা অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। তবে এটা নর্মাল একটা বিষয়। তো ঘটনাটি ভালো ছিল, ধন্যবাদ ভাই আপনাকে। তো প্রিয় দর্শক, আজকের পর্বটি এতটুকুই। আশা করি আজকের পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমি ছিলাম ফারহান, এতক্ষণ আপনাদের সাথে। আপনারা দেখছিলেন ইডিএফ হরর স্টোরিতে জিনের রাজত্ব পর্ব 22। যারা এখনও গ্রুপে জয়েন হন নাই অতি শীঘ্র জয়েন হয়ে যাবেন। এবং আজকের পর্বে যাদের ঘটনা শেয়ার করেছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য, এত কষ্ট করে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি।
তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পর্ব 23-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য এবং আমাদের শোয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।